experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। এরপর তার জায়গায় পলিমার ব্যবহার করা হয় কোনো এক ম্যাগাজিনে পড়েছিল আফরা। আজ তা সরাসরি দেখল। কি অভিনব প্রক্রিয়ায় অঙ্গগুলোকে জীবিত করে রেখেছে। ঠিক এই ব্যবসায় অনল মাহমুদকে রাতারাতি এত দূর এনেছে। ঠিক এই মাধ্যমেই আজ অনল মাহমুদের আন্ডারে 3টে হাসপাতাল। পুরো ক্ষমতা। নিজের অবাকতা লুকিয়ে অঙ্গগুলো মেলে ধরে ক্যাপচার নিল আফরা। সেই শুরু থেকেই থম মেরে বসে আছে মীরা। কি বলবে হাতড়ে হাতড়েও খুঁজে পাচ্ছে না। কোথাও একটা চিনচিনে ব্যথার সুর পাচ্ছে, কিন্তু মানতে নারাজ। আনমনে প্রশ্ন করল, দাম কত হবে এগুলোর? আফরা ফুস করে নিঃশ্বাস ফেলে চোখ বুঝল। অঙ্গগুলোর জন্য মনটা কেমন করে উঠল। সবাই যে এখানে প্রাকৃতিক মৃত্যু পেয়েছে তা নয়, কাউকে ধরে ধরে মৃত্যুর কোলে ফেলে দেওয়া হয়েছে। বন্ধ চোখের পাতা কাঁপিয়ে আফরা বলল, কালোবাজারে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের দাম আকাশ ছোঁয়া। সবচেয়ে বেশি বিক্রি হয় কিডনি। কালোবাজারের 75%ই কিডনির দখলে। এই কিডনি বিক্রি হয় প্রায় 1,72,00,000 টাকায়। এদিকে লিভার রোগে অন্য আরও যে কোনো রোগের চেয়ে বেশি মানুষ মারা যায়, কারণ এই রোগ ধরা পড়ে শেষ পর্যায়ে। সামর্থ্য থাকলে কালোবাজার থেকে কিনে নিয়ে রোগীরা নিজেদের চিকিৎসা করান। একটি লিভারের দাম পড়ে প্রায় 1,38,00,000 টাকা। আবার আইনি প্রক্রিয়ায় হৃৎপিণ্ড দান করতে গেলে প্রচুর টাকা লাগে। ডাক্তারের বিশাল খরচ থেকে বাঁচতেই রোগীরা হৃৎপিণ্ড কিনে নিয়ে চিকিৎসা করান। একটি হৃৎপিণ্ড বিক্রি হয় প্রায় 1,03,00,000 টাকায়। একটি কর্নিয়া এবং একজোড়া চোখের মণির দাম প্রায় সমান। চোখের মণির দাম প্রায় 1,31,000 টাকা। এছাড়া বোন ম্যারো বা হাড়ের মজ্জা, ডিম্বাণু, করোনারি আর্টারি, ক্ষুদ্রান্ত্র, গল ব্লাডার বা পিত্তকোষ, রক্ত সবগুলো মিলিয়ে গবেষণা মতে একটি মানবদেহ থেকে নানা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করলে এর আর্থিক মূল্য হতে পারে 4.5 কোটি টাকারও বেশি। টাকার অঙ্ক মীরাকে বিস্ফোরিত করেনি, করেছে আফরার জ্ঞানের পরিধি। মেয়েটা এত কিছু জানলো কি করে? সহজ গলায় বলল, মানে একটি মানব শরীরের আর্থিক মূল্য কম করে হলেও 4.5 কোটি টাকা। তুই এত কিছু জানলি কি করে? হাসলো আফরা। কিছুক্ষণ চুপ করে ঘাসের ওপর বসলো। বৃষ্টি নেই, প্রকৃতি নিশ্চুপতাকে বরণ করেছে। কালো মেঘ কেটে গিয়েছে। ভাবুক নয়নে আকাশের দিকে তাকিয়ে বলল, আফরার কথাটা শেষ করতেই পেছন থেকে ভরাট কণ্ঠস্বর ভেসে আসলো, সন্দেহ হয়েছিল ডাক্তার মানুষ আর কী বা করতে পারে। ক্রাইম বিষয়ে একটু ঘেটে দেখলাম, এবার সন্দেহটা সত্যিই হলো। এবার মনে হচ্ছে ডক্টর বা নার্স হলেই ভালো হতো, ভরের জার্নিটা সহজ হতো। চমকালো দুজনেই। আফরা ঘুরে তাকাতেই লোকটা লাল লাল দাঁত বের করে হাসলো। তোমার জার্নিটা সহজ করার দায়িত্ব আমরা নিচ্ছি। যেন দুজনকে অবাক করে দিয়ে বেশ মজা পেয়েছে। মীরা তখনও নির্লিপ্ত। আফরা হাত বাড়িয়ে চিমটি কাটলো মীরার হাতে। তবু শান্ত মেয়েটা। এবার কপালে ভাঁজ পড়ল আফরার। মেয়েটা কি বেশি ভেঙে পড়েছে? এখন যে দুঃখ বিলাসের সময় নয়। লোকগুলোর মধ্যে সর্দার গোছের লোকটা পরনের লুঙ্গি কেমন এক ভঙ্গিমায় পড়েছে, ঠাহর হলো না আফরার। আর সবাই মুখ ঢেকে রাখলো লোকটা সম্মুখে দাঁড়িয়ে আছে। বিপদ সামনে দেখেও আফরার কী জন্য ভয় করছে না বুঝতে পারছে না নিজেই। নিজের সাহসের গণ্ডি পেরিয়ে আরেকটু উঁচুতে গিয়ে আফরা ক্যামেরাটা সর্দার লোকটার দিকে তাক করে ক্যাপচার নিয়েই হাসলো। ভরকে গেল লোকগুলো। সাথে সাথে যেন গরম রক্ত টকবগিয়ে উঠল। মৃদু চিৎকার করে বলে উঠল, সাহস ভালো, কিন্তু একটু বেশি সাহস হলো না? আমার ছবি দিয়ে কি প্রমাণ করবি মাইয়া? আমাকে ধরতে পারবি? এখন যদি তোদের মেরে পাহাড় থেকে নিচে ফেলে দিই কেউ টের পাবে না। আমার নাম মজলুম উদ্দিন, মজলুম করাই আমার কাজ। কথাটা বলে লোকটা গর্বের সহিত হাসল। আফরান নিজেরই খুব হাসি পেল নামের ছিরি শুনে। এটা আবার কেমন নাম? প্রশ্ন করতে গিয়ে চুপ রইল সে। পাশ থেকে একজন বলে উঠল, সর্দার খাড়ায় আছেন কেন? তাড়াতাড়ি করেন, বস অপেক্ষা করতেছে। ভাগ্যিস আমি দেখছিলাম ম্যাগুলারে, না হলে তো বসের হাতে আইসে আমরা শেষ। আরও লোক আছে ওদের, নিজেরাই ফাইসে যামু। আগে ক্যামেরাটা দেন। মজলুম উদ্দিন মাথা নাড়ালেন। আফরা এবার বিচলিত হলো। ক্যামেরাটা নিজের সাথে রাখতে হবে। দুজনেই একসাথে পিছিয়ে যেতে যেতে
খাদের পাশে দাঁড়িয়ে পড়ল। পাশেই আর একটা পাহাড়, যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে বেশ নিচুতে। ঝাঁপ দিলে কোথায় পড়বে ঠিক নেই। মুজলুম উদ্দিন ক্যামেরাটার দিকে হাত বাড়াতেই গলা থেকে খুলে বাম হাতে রাখলো আফরা। লোকটা কিটকিটিয়ে হেসে আফরাকে স্পর্শ করতেই ছুঁড়ে মারল নিচে। চমকে গেল লোকটা, রাগে চোখ রক্তিম হয়ে উঠল। বলিষ্ঠ হাতে থাপ্পড় উঁচাতে নত করে রাখা মুখ উঁচু করল মীরা। হাতটার দিকে এমন চোখে তাকালো মুজলুম উদ্দিন খানিক ভয় পেতে বাধ্য হলেন। এমন ধারালো দৃষ্টি কারোর হয়, তবে তিনি থামলেন না। আফরার থেকে ঘুরে থাপ্পড়টা মীরার গালে বসালেন। ফর্সা গালটা নিমেষেই লাল হয়ে এলো। হেসে উঠল মীরা। আফরাকে থাপ্পড়ের হাত থেকে বাঁচাতে পেরে যেন জয় তার হয়ে গেছে। কিন্তু মানতে পারল না আফরা। পাউচিয়ে পেটে লাথি বসাতেই মুজলুম উদ্দিন মুখ থুবড়ে পড়লেন। বাম হাত কাজে লাগিয়ে একই গালে পরপর দুইবার থাপ্পড় বসে ক্ষান্ত হলো আফরা। মীরার হাসি চওড়া হলো। ভালোবাসে দেখতেও ভালো লাগে। মীরার আচরণে বিরক্ত আফরা। মেয়েটা এই পরিস্থিতিতে হাসছে, অথচ আফরা খেয়াল করলো না মীরার দৃষ্টি। হাসির আরেকটি কারণ, ওই যে মীরা দেখতে পাচ্ছে পাহাড়ের বাঁকে গা লুকিয়ে মাথা বের করে আছে একজন, যার চোখের দৃষ্টিতে পুরো ছারখার হতে পারে পুরো বান্দরবন। যখনই দৃষ্টিটা তার ওপর পড়ছে কেমন শিথিল হয়ে যাচ্ছে ওই চোখ, যেন কত বছরের তৃষ্ণার্থ। সর্দারকে এভাবে লুটিয়ে পড়তে দেখে গর্জে এলো 3টে লোক। সরু রাস্তায় একসাথে ফাইট করা সম্ভব নয় বলেই অন্যেরা দাঁড়িয়ে আছে। লোক দুটো এসে আফরা মীরার হাতে চেপে ধরতেই আরেকজন কলার চেপে ধরল। হাত গুলিয়ে দিয়েছে গলায়। গ্রীবাদেশ থেকে এই হাত বুকে নামাতে সময় নেবে না বেশ বুঝতে পারছে দুজনই। এই যে এদের চোখে এখন অন্য নেশা, বসের কথা ভুলে গেছে একদম। তবু নির্লিপ্ত দাঁড়িয়ে রইল মীরা। আফরা স্ট্যান্ড নিতে চাইলেও পারছে না, গা গুলিয়ে আসছে। চোখে মুখে আকাশ ছোঁয়া ক্রোধ। লোক দুটোর হাত নিচের দিকে অগ্রসর হতে হতেই থেমে গেল। বিকট শব্দ। নিশাচরে বুঝি লুকিয়ে গেল পাহাড়ি বৃক্ষের আড়ালে। পেছনে ঘুরে কাউকে রিভলভার হাতে এগিয়ে আসতে দেখে ছেড়ে দিল আফরা মীরাকে। মাথা নত করে অভিযোগ করল, বস, মাইয়া দুইটা আমগোর কাম পণ্ড করতে আইছে। ধরছি এই দুইটারে, আমগো হাতে ছাইরা দেন, বুঝালমু। আপনার চিন্তার কারণ নাই। বস লোকটি শান্ত দৃষ্টিতে একবার আফরার দিকে তাকালো, আরেকবার মীরার দিকে তাকালো। দু কদম এগিয়ে মীরার সামনে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে গেল। দৃষ্টি ঘোরাফেরা করলো লাল দাগে। মীরার ঠোঁটের ভাঁজে নির্লিপ্ততার হাসি। ভনিতাহীন চাপা স্বরে বলে উঠল, বসকে খবর দে, মাইয়াগুলারে নিয়ে যা কুটিরে, ওইখানে দেখা যাবে। লোকগুলো হয়তো ইঙ্গিত বুঝতে পারলো, এগিয়ে এসে ধরবে। মীরা শব্দ করে হেসে উঠল। হাসিটা স্থায়িত্বকাল দীর্ঘ হলেও বসের আদেশবিহীন কেউ এগোতে পারল না। হাসি থামিয়ে অস্পষ্ট স্বরে বলল, আদেল। শিথিল দৃষ্টি কেমন চকচক করে উঠল। একটানেই মুখের কাপড় খুলে ফেললো আদিল। মীরার মুখোমুখি দাঁড়িয়ে গালের দিকে বাড়ানো হাতটা নামিয়ে ফেলল। আচমকায় গর্জে বলে উঠল, থাপ্পড় দিয়েছে কে? লোকগুলো ভয় পেল না। বসকে এতদিন দেখে আসছে, আর একটু পরেই যে মেয়ে দুটো শরীর ভেদ করে বুলেট ঢুকে যাবে তারা জানে। একজন উল্লাস মিশ্রিত কণ্ঠে বলল, বস, সর্দার। আদিল এক পলক লোকটার দিকে তাকালো। উল্লাসটা একদম পছন্দ হলো না। হুট করেই আকস্মিক বুলেট ছুঁড়ে মারল। উল্লাস মিশ্রিত কণ্ঠ নালিয়ে রক্তাক্ত হয়ে গেল। ধপ করে পড়ে গেল নিচে। ভয়ে কেঁপে উঠল সবাই। আদিল এবার নিচে পড়া থাকা শরীরটার দিকে তাকালো। গুঙিয়ে যাচ্ছে একটু পরপর। উবু হয়ে বসে হাতটা মুছড়ে ধরল। লোকটার প্রাণ পাখি তখনই উড়ে গেল যেন। আকস্মিক ঘুরে কামনাযুক্ত চোখের মালিক দুটোর কপাল বরাবর বুলেট ছুঁড়ে সরল হাসলো আদিল। কয়েক মুহূর্তে কী থেকে কী হয়ে গেল বোধগম্য হলো না কারোরই। বসের হঠাৎ এমন পরিবর্তন কেউ মেনে নিতে পারছে না, কিছু বলতেও পারছে না। আদিল উন্মাদের মতো মীরার গালের দিকে তাকিয়ে রইল। চোখে মুখে অসীম ব্যথার ছাপ ফুটে উঠতেই মীরার নির্লিপ্ততা বিদায় নিল। চোখ ভরে আসতে চাইল। লোকটা আবারও তাকে দুর্বল করতে আসছে। দৃষ্টি ফিরিয়ে নিল মীরা। আদিল হেসে ফিসফিস করে বলল, রজনন্দিনী, ভয় পাচ্ছ? অনেকদিন চিঠি দাও না, আমি অপেক্ষা করি জানো, প্রতি মুহূর্তে অপেক্ষা করি। অপরাধ করেছো তুমি, শাস্তি তো পেতে হবে। আবার কখনো দেখা হোক রজনন্দিনী।
কথাটা বলেই আদিল মুচকি হাসল। দলের লোকের দিকে তাকিয়ে দুহাত বাড়িয়ে দুটো মেয়েলি শরীরকে ধাক্কা দিল। নিমিষেই শরীর দুটো অন্ধকারে খাদের বুকে হারিয়ে গেল। পৈশাচিক হাসিতে মেতে উঠল আদিল। শত্রু দুজনকে পথ থেকে সরিয়ে যেন জয়ের খাতা খুলে বসেছে। তার সাথে তুলনা করারও হয় না। হন্তদন্ত হয়ে এদিক ওইদিক ছুটছে। টর্চের আলোয় যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই খুঁজে চলছে কিছু, ঘরের মাঝের সুই খোঁজার মতো। তবে বারবার নিরাশ হতে হচ্ছে। রাস্তার পাশের পাহাড়ে দাঁড়িয়ে আছে আফরা, মীরা। ফেলে দেওয়া ক্যামেরাটায় খুঁজে চলছে তারা, যদিও জানে অখ্যাত পাওয়া যাবে না। তবে পিচ্ছিল নরম মাটিতে খুব একটা ক্ষতি হবে বলে মনে হয় না, যদি না কোনো গাছে আটকে পড়ে। গাছের কথা মনে হতেই মীরা আফরার দিকে তাকালো। আলো থাকলেও ঘন গাছের নিচে ওপরে কেউ তাদের হদিশ পাবে না। তবুও রিস্ক নেওয়া যায় না। ক্লান্ত আফরা বসে পড়ল জমিনে। জোরে দম নিয়ে আনমনে বলল, আদিল মাহমুদ রিয়েলি লাভ ইউ মীরা। তার চোখে যে স্বচ্ছতা আমি দেখেছি, ভালোবাসার উপর আঙুল তুলতে পারছি না। মীরা হাসলো। তার ছিলই বটে, কিছু বলল না। মীরার হাসির শব্দে আফরার বুক থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজ নিজেকে কেমন নিস্তেজ লাগছে। আবারও বলল, প্রেম নিয়ে অভিনয় করা যায়, ভালোবাসা নিয়েও অভিনয় করা যায়। মনে লুকিয়ে থাকা দৃশ্য যে চোখ বাহ্যিক দুনিয়ার সামনে তুলে ধরে। চোখ অভিনয় করতে পারে না, চোখ স্বচ্ছ আয়নার মতো। ন্যায় আর অন্যায়ের পার্থক্য তো এখানেই। তাচ্ছিল্য হাসিটা ঠোঁটের কোণে ধরে রাখতে ব্যর্থ হলো মীরা। আফরার সামনে নিজের অনুভূতি প্রকাশ হতে দেবে না বলেই মুখটা গম্ভীর করে নিল। শক্ত কণ্ঠে বলল, কাজ থেকে পিছিয়ে যাচ্ছিস। তুই তো এটাই চেয়েছিলি মিরু, শত্রুর বাড়িতে ঢুকে শত্রুকে আঘাত করবি। তবে এখন কেন পিছিয়ে যাচ্ছিস? কারণটা আমি জানি। তুই ভয় পাচ্ছিস দুর্বল হয়ে পড়বি বলে। তুই ভয় পাচ্ছিস ভালোবাসায় অন্ধ হয়ে অন্যায়কে প্রশ্রয় না করে ফেলিস। এই তো। তবে তোকে বুঝতে হবে, আমরা যে খেলায় একবার পা রেখেছি, এখান থেকে ফিরে যাওয়া সম্ভব নয়। ফিরে গেলে মৃত্যু নিশ্চিত। আবার ফিরে না গেলেও মৃত্যু নিশ্চিত অনিশ্চিতের মাঝে ঝুলে থাকবে। লড়াই আমাদের করতেই হবে। তোর পিছিয়ে যাওয়ার হলে চলে যা এখান থেকে। যে সংগ্রামটা আমি 5টা বছর ধরে শুরু করেছি, ফিরে যাওয়া মানে আত্মহত্যা করা। ফুস করে নিঃশ্বাস ছাড়লো আফরা। মীরা কিছুক্ষণ ঝাপসা চোখে আফরার দিকে তাকিয়ে রইল। এক পা করে এগিয়ে এসে আফরার পাশে বসলো। হেসে বলল, যাওয়া যাক, শুরু হোক নতুন খেলা। না হয় খেলাতেই নতুনত্ব আনলাম। জন্মদাতা পিতাকে মারতে যার হাত কাঁপেনি, 2.5 বছরের ভালোবাসাকে মারতে হাত কাঁপবে ভাবা বোকামি। ক্ষমা করে দিলেও খারাপ হতো না, বাবা তো। বলেই ফিচেল হাসলো আফরা। ঘাটা যেন মীরার বুকে লাগে এমনভাবেই বলল। তবে মীরার বাজে তেমন ভাবাবেগ দেখা গেল না। ভেজা মাটিতে শরীর এলিয়ে দিয়ে বলল, বাবা মুকুটের মতো। মৃত্যুর মুখেও সেদিন সে বলেছিল, পালিয়ে যা আম্মা, ওরা তোকেও বাঁচতে দেবে না। বাবা তোদের দুজনকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, এটাই আমার বাবা নামক নিকৃষ্ট মানুষ, যার হৃদয় কাঁপেনি আরেক বাবার হৃদয় খালি করতে, অথচ সে বাবাও জন্মকে অস্বীকার করতে পারেনি। দ্বিধাহীন বুক পেতেছিল বুলেটের সামনে। তাকে যদি সেদিন ক্ষমা করে দিতাম, তাহলে এখন যে সম্মানটা জীবিত আছে বিলীন হয়ে যেত। সেনানিবাসে চিঠি পাঠানোর সময় আপনার উচিত ছিল নামটা লিখে দেয়া, বা নামের প্রথম অক্ষর। আমার চিন্তা এত দেরি হতো না। মুখশ্রী কঠোর হয়ে আসে। ধরা পড়ে ভেতরের হিংস্র ভাবটা যেন বেরিয়ে আসার যুদ্ধে নেমেছে। এই মুহূর্তে সামনের ছেলেটাকে একটুও পছন্দ হচ্ছে না আফরার। হাতে থাকা টর্চের দিকে এক পলক তাকিয়ে আফিফের চোখে চোখ রাখে আফরা। আকস্মিক বুঝে ওঠার আগেই আফিফের মাথায় টর্চের বাড়ি বসিয়ে দেয়। তবে একজন আর্মিম্যানকে এত সহজে কাবু করা সম্ভব নয় হয়তো। ঝটপট নিচু হয়ে আফরার হাত আঁকড়ে ধরে আফিফ। জয়ের হাসি মুখশ্রীতে খেলা করে। তাল সামলাতে না পেরে আফিফের বুকে পিঠ ঠেকে দাঁড়ায় আফরা। রাগে ফুঁসতে থাকে, চোখে রক্তিম ভাব কমার বদলে বাড়ে। হুট করে কি হয়ে গেল মীরা বুঝে উঠতে পারে না। ক্যামেরা হাতে সে হাঁ করে দাঁড়িয়ে থাকে।
এত ছোট্ট বিষয়ে আফরাকে সে কোনো দিন এতটা রেগে যেতে দেখেনি। আজ দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আফিফের মুখশ্রীতে কোনো রাগ নেই। হাত বাড়িয়ে খোপা করা চুলের ভাঁজ থেকে কাঠিটা খুলে ফেলতেই এক গোছা চুল আফিফের মুখে এসে বাড়ি খায়। এলোকেশির কেশের মায়ায় আচ্ছাদিত হয়ে পড়ে সে, একেবারে ডুবে যায় না। বাঁকা হেসে বলে ওঠে, রিল্যাক্স এলোকেশি, কাটা মুকুট, এত রাগার কিছু হয়নি, শান্ত হন, নিঃশ্বাস নিন। নরম সুরের কথাগুলো খুব তাড়াতাড়ি কাজে দেয়। মেয়েটা আফিফের কথা মতো বার কয়েক জোরে শ্বাস ফেলে। চোখের রক্তিম ভাব কমে আসে, স্বাভাবিক হয় আফরা। হুট করে এত রাগার কারণ সেও খুঁজে পায় না। এক ছটকায় আফিফের থেকে দূরে সরে আসে, চোখ ছোট ছোট করে বলল, কী নাম বললেন? চলে মিস আফরা, আপনার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। আর হ্যাঁ, শাড়ি পরে লুকিয়ে বের হওয়ার আগে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিতে হয়। মিসেস কামিনী বেগম কিন্তু এতটাও ভোলা ভালা নয়। বড় বড় পা ফেললো, আড়াল হয়ে যায় আফিফ। আফরা তপ্ত নিঃশ্বাস ফেলে মীরার দিকে তাকায়। তাড়াহুড়ো করে দেখা যায়নি কামিনী বেগমকে, সেটাই ভুল হলো। তবে আফসোস নেই, মীরা মিটিমিটি হাসছে। আফরা ভ্রুকুচকে তাকাতেই মীরা বলল, এই লোকের সেই কাটা মুকুট, বাহ, চমৎকার সম্বোধন। আফরা জবাব দেয় না। মীরা কিছুক্ষণ অপেক্ষা করে আবারও বলল, আফিফ মুনতাসির, আফরা ইবনাত, খারাপ হবে না, বরং বেস্ট একটা কাপল হতে পারবে। চোর পুলিশ একই সূত্রে গাঁথা থাকলেও তাদের বাসস্থান কিন্তু কখনোই এক হয় না। চোর থাকে কারাগারের ভেতর অন্ধকারে, পুলিশ থাকে কারাগারের বাইরে আলোতে। পিন পতন নীরবতা। মীরা আর কিছু বলার খুঁজে পায় না। দুজন নারী হাঁটতে থাকে নিঃশব্দে, মনের মাঝে হাজারো অনুভূতির কিলবিল। জীবন আজ কোথায় এনে দাঁড় করিয়েছে। অন্ধকার বাড়িটিকে গ্রাস করে নিয়েছে। কোনো এক ঘরে টিমটিমে আলো জ্বলছে, ঠাওর করার মতো নয়। দারোয়ানের নাসিকারন্ধ্র একটু পরপর ফুসফুস শব্দ ছাড়ছে। হাঁ করে নিঃশ্বাস নিয়ে ফুস করে ছেড়ে দিচ্ছে। গভীর ঘুমের লক্ষণ। চটি জুতার চপচপ শব্দ আসছে। গভীর ঘুম ছুটে গিয়ে কখন হালকা হয়ে এলো, আর দারোয়ান ঢুলুমুলু চোখ নিয়ে দাঁড়িয়ে পড়ল। আসমানি ধরতে পারল না। সে তো দারোয়ানকে চমকে দিতে চেয়েছিল, উল্টো দারোয়ানই তাকে চমকে দিল। মিনিট খানেক পরেই দারোয়ান কপাল বরাবর ডান হাত তুলে স্যালিউটের ভঙ্গিমা দেখাতেই আসমানি নিজের হাসি ধরে রাখতে পারল না। খিলখিল হাসিতে গোটা মাহমুদ বাড়ি যেন জেগে উঠল। চারপাশ শুধু হাসির শব্দটায় প্রতিধ্বনিত হতে থাকলো। চমকে সোজা হয়ে দাঁড়ালো বৃদ্ধ দারোয়ান। নিভু নিভু ঘুম জড়ানো চোখ বেশ বড় আকার ধারণ করেছে। সামনে দাঁড়ানো কন্যাটিকে দেখে তার সম্বিত ফিরে এলো। লজ্জায় আরক্তিম মুখ নত হয়ে এলো। বছর দুই দারোয়ানের চাকরিতে রয়েছে। মানুষ যে ঘুমকে মরা মানুষের সাথে তুলনা করে, তার কাছে ওটা ঘুমই নয়। বাগানের আম গাছ থেকে মৃদু শব্দে আম পড়লেও তার কানে এসে বাড়ি খায়। সেখানে চটি জুতোর চপচপ শব্দ কানে বাজবে না? প্রতিদিন কান খাড়া করে ঘুমিয়েই যে অনল মাহমুদকে স্যালিউট জানায়। মাতাল অনল মাহমুদ হয়তো ধরতে পারে না, তবে এই স্যালিউটের মধ্যে যে কোনো রকম সম্মান থাকে না, বৃদ্ধটি বেশ ভালো করেই জানে। আসমানি তখনও হাসছে। বৃদ্ধটি ইতস্তত ভঙ্গিমায় এগিয়ে গেল। আসমানি শব্দহীন ঠোঁট টিপে হেসে দাঁড়িয়ে রইল। হাসির ঝলকে এক প্রকাশ কৌতুক মিশে রয়েছে, তাতে অপমানবোধ জন্মায় না বৃদ্ধের। মেয়েটির চোখ মুখে অত্যন্ত সরল, বড্ড মিষ্টি। দারোয়ান মাথা নত করে বলল, এত রাতে কী জন্য এসেছো মা? কোনো দরকার? বলার ভঙ্গিমা চমৎকার। আসমানি অবাক না হয়ে পারল না। তার লোকটাকে বেশ শিক্ষিত মনে হচ্ছে। বয়স দিয়ে শরীর মানাচ্ছে না। সে তো ভেবেছিল বৃদ্ধ লোক, লাঠি ভর করে হাঁটে। ক্রমশই মনে হতে থাকলো এর থেকে কম বয়সে তার দাদা বিছানায় কঙ্কালসার হয়ে পড়ে থাকতো, অথচ ইনি আরেকটু বাঁচিয়ে দেখার জন্য ইংরেজিতে বলল, হোয়াট ইউর নেই দাদু? মাই নেম ইজ। এবার আর অবাক হলো না আসমানি। সে ভুলে গিয়েছিল দারোয়ান আহিসের লোক। দারোয়ান আবারও বলল, আহিস দাদু ভাই কিছু বলবে?
ঘাড় কাত করে কিছুক্ষণ ভাবলো আসমানি, তারপর মাথা নেড়ে সায় জানিয়ে চারপাশে নজর বোলালো চোরা চোখে। না, কেউ নেই। ফিসফিস করে বলল, অনেককে বের করতে হবে। অর্ণল, মাহমুদ বা মিসেস নুরি কেউই উপস্থিত নেই। আমরা তিনজনই আজ এ বাড়ি ছাড়ব। আহিস আঙ্কেল সব ব্যবস্থা করে রেখেছে। চারপাশে থাকা মাহমুদের লোকদেরও সরিয়ে নিয়েছে। চলুন তাড়াতাড়ি, কালকে রক্ষা থাকবে না। আকস্মিক বৃদ্ধটির মুখশ্রী কঠোর হয়ে এলো। বাড়িটির দিকে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, অনিকরে বের করে নিয়ে এসো, তবে আমি যেতে পারবো না, জলদি করো, সময় নেই। এমন পরিবর্তনের কারণ ধরতে পারল না আসমানি। ফ্যাল ফ্যাল করে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ হাসল। আসমানি দেখল এই বয়সেও লোকটার একটা দাঁতও পড়েনি, না বাঁধানো মনে হচ্ছে। হাসিটাও কি স্বচ্ছ। বৃদ্ধ হেসেই বলল, এত সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ি ভাঙা হয়েছে আমাদের। আব্বা গম্ভীর মুখে বসে আছেন তার প্রিয় চেয়ারে। আমি দেখছিলাম বাবার গম্ভীর মুখখানা কতটা অসহায় দেখাচ্ছিল। পুরুষ মানুষ বলেই হয়তো কাঁদতে পারেনি। পূর্বপুরুষের তৈরি বাড়িটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, কত মায়া মমতা মিশেছিল। অনল মাহমুদের বাবা ছিলেন আজিমউদ্দিন মাহমুদ। দানবের মতো শরীর, টাকার জোর, ক্ষমতার গদি সব কিছু ছিল। সাথে ছিল নির্দয় মন। তার কথার পৃষ্ঠে কেউ কিছু বললে তার জীবনের নরক যন্ত্রণা শুরু হতো। বাবা ছিল স্বাধীন চেতা মানুষ। রাজনীতি শুনলেই রক্ত গরম হয়ে উঠত, ঠোঁটে হাসি ফুটত। না সরকারের হুকুম মানত, না জনগণের। নিজের কাছে যা ঠিক মনে হতো তাই করত। শত্রুও কম ছিল না। কোনো এক মিছিলে আজিমউদ্দিন মাহমুদের সাথে বাবার কথা কাটাকাটি হয়। বয়সে বড় বাবা। সেদিন বাবা জিততে পারলেও পরদিন সকালে বাড়ি ভাঙন তাকে ভেতরে বাইরে সবটা জায়গা হারিয়ে দিয়েছিল। উঠলাম ভাড়া বাসায়। যুবকদের সাথে পাল্লা দেয়া বাবার তখন খুব শান্ত, ভেতরে ভেতরে গুমড়ে মরত। হয়তো এই দেশ তার জন্য অসহনীয় হয়ে উঠেছিল। ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে ইহকাল ত্যাগ করল। বেশ খানিকটা সময় জোরে জোরে নিঃশ্বাস ফেলল বৃদ্ধ। বয়সের ভারেই হয়তো এমন অবনতি। বাড়িটির দিকে এক পলক তাকিয়ে বলল, বাবা যেদিন মারা গেলেন তার আগের দিন এই আজিমউদ্দিন মাহমুদ এই মাহমুদ ভিলার কাজ শুরু করেন। পূর্বপুরুষ থেকে পাওয়া জমির ওপর স্বৈরাচারী শাসকের বাড়ি বানানো মানতে পারেনি বাবা। আজিমউদ্দিন মাহমুদকে জিতিয়ে দিয়ে চলে গেলেন। বিয়ে করেছি তখন সবে। বড় ছেলে হওয়ার 3 বোন, 2 ভাইসহ মায়ের দায়িত্ব তখন আমার কাঁধে। কোথাও তাকাবার ফুসরত নেই। পরিস্থিতিটা এমন ছিল, মনের মধ্যে প্রতিশোধ স্পৃহা জাগাতে পারিনি। যখনই মনে হয়েছে পাল্টা জবাব দিব, তখনই মা, স্ত্রী, ভাই বোনদের মুখ ভেসে উঠত। আমার কিছু হলে তারা না খেয়ে মরত। এভাবে 45টা বছর কিভাবে চলে গেল টেরই পেলাম না। মাঝে মাঝে জন্মস্থানটা দেখে যেতাম, নামের সার্থকতা রাখতে পারিনি। যুদ্ধহীন ময়দান ছেড়ে পালিয়েছিলাম। এখন যখন মরণের কাছাকাছি পৌঁছে গেছি, তখন বাবার মুখটা খুব মনে পড়তে লাগলো। রক্তগরম যুবকের মতো ভাবতে লাগলাম নিজেকে। এমন করেই আহিস দাদুভাইয়ের সাথে দেখা 2 বছর আগে। তখন থেকেই এখানে দারোয়ান হয়ে আসি। সকল খবরাখবর আহিস দাদুভাইকে দিই। আর দিন গুনি মাহমুদ ভিলাটাকে আগুনে পুড়ে ছাই হওয়া দেখার আশায়। বাঁচবই আর কতদিন কে জানে, শেষমেশ প্রতিশোধ নিতে পারবো কিনা। শেষের কথাটা কেমন করুণ শোনালো। আসমানি অবাক চোখে বৃদ্ধকে দেখছে। লোকটা 35 বছর পর প্রতিশোধ নিতে এসেছে। কত জোর মনোবল, সাহস থাকলে এমন করা যায়। আসমানি শুকনো ঢোক গেলে বাড়িটার দিকে তাকালো। আভিজাত্যে ভরা বাড়িটি আধুনিকতার ছোঁয়াতে কেমন জলজল করে। নিজের বলে দাবি করার লোকের অভাব নেই, অথচ যাদের মাটি কেড়ে নিয়ে বাড়িতে দাঁড়িয়ে আছে তারা দারোয়ান হয়ে অপেক্ষা করছে। আসমানির মনে হলো বৃদ্ধের জন্য তার কিছু করা দরকার। কি করবে কিছুক্ষণ ভাবল, তারপর বৃদ্ধের হাত ধরে বলল, আহিস আপনার নাতি হলে আমি আপনার মেয়েই হব। আজকে আপনার মেয়ে আপনাকে শেষ বয়সে দীর্ঘ বছরের জমে থাকা ইচ্ছাটা পূরণ করার সুযোগ করে দেবে। অপেক্ষা করুন, আসছি। বৃদ্ধকে কিছু বলার সুযোগ দিল না আসমানি। তার খুব তাড়া। দৌড়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। টিমটিমে আলো জ্বলা ঘরটায় ঢুকে পড়ল নিঃসংকোচে।
কিছুক্ষণ পরই এক যুবকের হাত ধরে বেরিয়ে এলো ঘর থেকে। দুজনের হাঁটার গতি স্বাভাবিক। অনেককে দেখে অসুস্থ মনে হচ্ছে না, মনে হচ্ছে স্বাভাবিক মানুষ অত্যন্ত কায়দা করে হেঁটে আসছে। বাড়ি থেকে বের হয়ে আসমানি অনেককে গাড়িতে বসিয়ে দিয়ে আবারও ভেতরে ঢুকে পড়ল। রান্নাঘরে একপাশে পরপর 3টে পেট্রোলের বোতল সাজানো, বেশ ভারী। কোনো রকম তুলে নিয়ে উপরের করিডোরে চলে গেল। প্রত্যেকটা ঘরে পরপর কয়েকবার আপ ডাউন করে পেট্রোলগুলো ছড়িয়ে দিল। মুখশ্রী এতটা গম্ভীর যে কেউ কথা বলার সাহস পাবে না। শেষ এক বোতল নিয়ে আসমানি বাড়ি থেকে বেরিয়ে আসলো। বৃদ্ধ একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। কোনো দিক না তাকিয়ে পুরো বাড়ির বাগানের চারপাশে ঘিরে পেট্রোল ছড়িয়ে দিয়েই হাঁপ ছেড়ে বাঁচল আসমানি। এতগুলো সে নিজের সেফটি শত্রুকে ইউনিক উপায় মাত দেওয়ার জন্য রেখেছিল। আজ সুযোগ হয়েছে, কোনো ছাড় নেই। লাইটার হাতে এগিয়ে এসে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিয়ে বলল, শেষ নিঃশ্বাস কবে ফেলবো ঠিক নেই। মাহমুদের পতন না হয় এই বাড়িটা বিসর্জন দিয়েই হোক। যদিও প্রাণ নেই এই বাড়ির, তবুও আপনার হাতেই আপনার ইচ্ছেটা পূরণ করুন। জলদি, ভোর হতে চলল। কথাটা শেষ করেই আসমানি গম্ভীর মুখে বাড়িটার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধের চোখে মুখে তখন তীব্র প্রতিশোধ। চোখ বুঝে জোরে শ্বাস নিয়ে লাইটার অন করে দরজা দিয়ে ফিকে মারতেই আগুনটা থরথর করে বেড়ে গেল। আসমানি বৃদ্ধের হাত ধরে কিছুটা দৌড়ালো। গাড়িতে উঠতেই ড্রাইভার সময় নষ্ট করলো না, গেট পেরিয়ে বেশ খানিকটা দূরে দাঁড়ালো। তখনই শব্দ হলো ব্লাস্টের। রান্নাঘরে যে খুব তাড়াতাড়ি এই আগুন ছড়িয়ে দেবে আসমানি জানত। দূর থেকে বৃদ্ধ চোখ বড় বড় করে দেখে নিল। শীতল স্রোত বয়ে গেল ভেতরে। পায়ের তলা কেমন শিরশির করে উঠল। অগ্নিশিখা ক্রমশ বাড়ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো সবগুলো অ্যালার্ম বেজে উঠবে। আশেপাশের মানুষ টের পেয়ে যাবে। আসমানি গাড়ি স্টার্ট করার পারমিশন দিল। সাথে সাথে ভু ভু শব্দ করে গাড়ি চলতে শুরু করলো। পেছনে বসে দুজনেই জানালা ভেদ করে মাথা বের করে তৃপ্তি নিয়ে দেখে গেল। যতদূর দেখা যায় চোখের তৃষ্ণা মেটালো। এভাবেই মাহমুদের পরাজয় নিশ্চিত। কাঠের তৈরি বাড়িটি অদ্ভুত নিয়মের বেড়াজালে আবদ্ধ। বাড়িটি তৈরি হয়েছে রহস্যের ছাপ ফেলে। এই যে চারকোনা বাড়িটি সামনের দিক দেখলে একরকম মনে হবে, পেছনের দিক থেকে দেখলে আর এক রকম মনে হবে। যেন এইটুকু জায়গাটিতে 4টে বাড়ি তৈরি করা হয়েছে। দূর থেকে দেখলে অবশ্য কেউ চট করে পাশের কোণা ধরতে পারবে না। কি এক নিরাট রহস্যে বাড়িটি দাঁড়িয়ে আছে। চারপাশ পাহাড়ি গাছপালায় ভরপুর। দু একটা পেয়ারার গাছও আছে। বিশেষ যত্নে পরিচর্যা করা হয়েছে বিধায় বড় বড় পেয়ারাগুলো ঝুলে আছে ডালে ডালে। বাঁ দিকটায় কয়েকটা ফুলের চারা রোপণ করা হয়েছে। বেশ কিছুর মধ্যে ফুল শোভা পাচ্ছে। অদ্ভুত এক আদরের সুগন্ধি এসে নাকে বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে বেশিক্ষণ সুগন্ধিটা নাসিকা পথ দিয়ে পেটে চালান হলে ঘুম এসে ভর করবে। পেছনের দিকটায় আপাতত খোলা বারান্দা ছাড়া কিছুই চোখে পড়বে না। মাঝে দু একটা ফুলের টব অতি অবহেলায় ফেলে রাখা হয়েছে। বারান্দাটা এতটাই উন্মুক্ত যে বৃষ্টি এসে সহজেই ভিজিয়ে যেতে পারবে। আবার রোদ এসে বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে বিপরীতধর্মী কাজ করে খিলখিল হাসিতে লুটিয়ে পড়বে, বারান্দায় লেপ্টে থাকবে। আবার কখনো উড়ো ঝড় এলে এই বারান্দাটাকেই সব ভার বহন করতে হয়। বারান্দাটাও যেন এতদিনে বুঝতে পেরেছে, তাই তো একদম মাথা উঁচিয়ে প্রতিরোধ ব্যবস্থা করে তুলেছে। ডান দিকে অদ্ভুত কিছু লতা পাতা আগাছা। হয়তো হুট করে কারো কিছু হয়ে গেলে চট করে বুদ্ধি করা যায় এসব লতা পাতা দিয়ে। এই জরাজীর্ণ প্রাণের শহরে তাছাড়া আর কী ব্যবস্থা। মাঝারি সাইজের এক তক্তপোষে বাবু হয়ে বসে আছে আদিল। মেহগনি গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে এক চিলতে রোদ ফর্সা শরীরটায় পড়ছে। নাকের ডগা ঘরমাক্ত, রোদের আলোয় খানিক চিকচিকি করছে। এলোমেলো উস্কো খুস্কো চুল, রক্তিম চোখ, গম্ভীর মুখশ্রী। ছেলেটাকে সবার থেকে আলাদা লাগছে। কিছুটা নয়, একদম আলাদা। হাতে সিগারেট নামক বিষ। গেট পেরিয়ে সরু রাস্তায় একটু পর পর নজর বোলাচ্ছে আর সিগারেট ফুঁকছে। হাতের নিচে ঠিক লাল লাল মাটির ওপর 9টা সিগারেটের পোড়া অংশ পড়ে আছে।